শিক্ষক যখন বলে যে আমার ছাত্র বা ছাত্রী, তখন এই কথার যে মর্যাদা দাঁড়ায়, মূল্য দাঁড়ায়, যে সামাজিকতা দাঁড়ায়, প্রতিষ্ঠিত যে অর্থ দাঁড়ায়, রাষ্ট্রের পক্ষ সেটা ওভারলুক করা পসিবল হয় না। অনেকে বলেছে আমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। আমি এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা পার্টি অ্যাফিলিয়েশন নাই, এটা হতে পারে, বাট নট পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। আমি বলবো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া এখানে কেউ অংশ নেয়নি। শেখ হাসিনা ওই দিন রাজাকার বলতে বাধ্য, কারণ সে তো এটা তো মুখ ফসকে বলে নাই, এটা তার থিওরিটিক্যাল রেজিম, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, যার ভিত্তিতে সে 15 বছর এই অপশাসন করেছে। 2025 সালে 24 সালে এটার নাম যে হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা যে একটা অত্যন্ত বড় ঘটনা। এটা যে শুধু নামায়নের ফারাক নয়, এই বৈষম্য বিরোধী নাম দেওয়ার কারণেই যে এই বড় ধরনের পলিটিক্যাল শিফটমেন্ট সম্ভবপর হয়েছে। এই মুভমেন্টে বাম, আদিবাসী, অন্য ধর্মাবলম্বী, নারী ইত্যাদির সঙ্গে বিপুল পরিমাণ মাদ্রাসার স্টুডেন্ট এবং প্রো ইসলামিক লোকজন যে যোগ দিয়েছে, এটা ব্যাখ্যা করার জন্য আপনি শেখ হাসিনা স্বৈরাচার দমন করেছে, এগুলো খুবই সিলি ব্যাখ্যা হবে। শেষ পর্যন্ত 15 জনের মধ্যে প্রায় প্রত্যেকেই বলেছে যে আমরা কোনো না কোনোভাবে শিক্ষকদের সুবিধা পেয়েছি। এই যে শিক্ষকদের সুবিধা পেয়েছি, এটা আমি বলবো এটা শিক্ষক ব্যাপারটাকে মহিমান্বিত করে না, রাদার এই আন্দোলনের অন্য একটা সম্পর্কের ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, নামবর্গের ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। সেটা হলো এই আন্দোলনের মধ্যে ওই যে শিক্ষার্থী বর্গটা সেন্ট্রাল বর্গ, ওই শিক্ষার্থী বর্গটা সেন্ট্রাল বর্গ। শিক্ষার্থী মানেই হলো শিক্ষক। শিক্ষক যখন বলে যে আমার ছাত্র বা ছাত্রী, তখন এই কথার যে মর্যাদা দাঁড়ায়, মূল্য দাঁড়ায়, যে সামাজিকতা দাঁড়ায়, প্রতিষ্ঠিত যে অর্থ দাঁড়ায়, রাষ্ট্রের পক্ষ সেটা ওভারলুক করা পসিবল হয় না। আমি প্রত্যেক ক্ষেত্রে দেখেছি, যেমনকি আমার নিজের স্টুডেন্টদের ক্ষেত্রে ঘটেছে। আমার স্টুডেন্ট নতুন সমন্বয়ক, এখনও খুব সক্রিয়। মানে আমার ঘটনাক্রমে আমার 5-6 জন সরাসরি স্টুডেন্ট ছিল, তার মধ্যে একজন বাংলা বিভাগের স্টুডেন্ট, সে বিকেলবেলা হয়ে গেল, গ্রেপ্তার হয়ে গেল। আমরা দ্রুত মিটিং করলাম। মিটিং করে ওই সময় এটা বলা কিন্তু ইউনিভার্সিটিতে সাংঘাতিক কঠিন ব্যাপার, কিন্তু যেহেতু স্টুডেন্ট, আমরা চট করে ফোন করে পেলাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে যে আপনি এটা ব্যবস্থা করেন। আমরা পুলিশকে ফোন করে ফেললাম যে আপনি এটা ব্যবস্থা করেন, আমাদের স্টুডেন্ট, ওকে রাখবেন না, ক্ষতি হবে। কয়েক ঘন্টার মধ্যে সে বেরিয়ে আসলো। সে কিন্তু একজন সমন্বয়ক ছিল, প্রথম লেয়ারে 23 জন না, তারপরের লেয়ারে সমন্বয়ক ছিল, এবং সে বেরিয়ে আসলো। তাহলে এই যে ব্যাপারটা, মানে আমি বলছি যে এখানে শিক্ষক সমাজ ইম্পর্টেন্ট কিনা, এটা কিন্তু আসলে গৌণ প্রশ্ন। আমি বলছি যে যেহেতু শিক্ষার্থীটা প্রধান ক্যাটাগরি, তার সঙ্গে শিক্ষক যুক্ত, এবং শিক্ষক স্টুডেন্ট নামে এই কথাটা বলতে পারে। আপনারা খেয়াল করেছেন যে মুভমেন্টের সময় এটা কিন্তু স্টুডেন্টদের পক্ষ থেকে খুবই গুরুতর দাবি ছিল যে আমরা মার খাচ্ছি, আমার ক্যাম্পাস কেন খুলে দেবেন না। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি করার একটা ছিল যে আমার ক্যাম্পাস করে দেন, আমি ক্যাম্পাসে গিয়ে আশ্রয় নেব। এটা অনবরত স্টুডেন্টরা দাবি করেছে। এই যে সম্পর্কের ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এখানে খুবই ভালোভাবে উঠে এসেছে এই বইয়ের মধ্যে। ঠিক আছে, একটা ব্যাপার আমি এবার এই বইয়ের যে দৃষ্টিভঙ্গি সেটার একটু ক্রিটিক্যাল দিকে যাব। প্রত্যেকের ক্ষেত্রে, যেটা স্নিগ্ধা খেয়াল করেছেন, খুব গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকের ক্ষেত্রে আমরা এই অভিজ্ঞতাটা দেখি। প্রশ্ন করেছেন প্রশ্নকর্তারা, সম্পাদকরা, যে আপনারা এই আন্দোলনে যোগ দিলেন, কোনো পলিটিক্যাল এক্সপেরিয়েন্স আছে কিনা। 3-4 জন, 2 জন বোধহয় লেফট অরিজিনের কথা বলেছে, আর 2 জন বলেছে হলো, যেটা এখন আমি যদি দলের নাম ভুল করতে পারি, যেন নেতার নাম বলছি, যেটা নূরের পার্টি, তার কথা বলেছে। ওকে, এর বাইরে বাকিরা বলেছে যে আমার আসলে বিশেষ পলিটিক্যাল কোনো অ্যাফিলিয়েশন নাই। আর বেশিরভাগ লোক বলেছে যে আমরা কতগুলো মুভমেন্ট করেছি। তাহলে মুভমেন্ট করাটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি এই বইয়ের সম্পাদকদের বা সংকলকদের বা উদ্যোক্তাদের আমি একটু প্রশ্ন করব যে এখানে তারা বোধহয় একটু কম গেছেন, আর একটু যাওয়ার স্কোপ ছিল। স্কোপটা হলো এই যে তাদের ভাষ্যমতে যে আপনি আন্দোলনে অংশগ্রহণ করেছেন কেন, বলে নৈতিক বিচারে, আমার ভাই বোন মারা গেছে, মানবিক দৃষ্টিকোণ থেকে, ন্যায্য দৃষ্টিকোণ থেকে। সম্পাদকরা যে প্রশ্ন করেন নাই, সেই প্রশ্নটা হলো, মানে যেই দৃষ্টিকোণ থেকে এটা গুরুতর প্রশ্ন তুলতে পারতেন, সেটা হলো যে এই যে মানবিকতা, এই যে সহমর্মিতা, এটার কি রাজনীতি নাই? এটার কি জিনিওলজি নাই? জিনিওলজি অফ মোরালস কি নাই? একজন এই নৈতিকতা দ্বারা আক্রান্ত হচ্ছে, জীবন দিতে মাঠে নেমে যাচ্ছে, আমি তো আরও একজনকে দেখতে পাচ্ছি যার কাছে এটা কিছুই মনে হচ্ছে না। আমরা কি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি না যে পুরনো আওয়ামী লীগ সমর্থক, হ্যাঁ, খুব গুরুতর অপরাধ না করলে আমি এই ব্যাপারটাকে কোনো নেগেটিভ ক্যাটাগরি হিসেবে ব্যক্তিগতভাবে ব্যবহার করি না, কিন্তু গুরুতর আওয়ামী লীগ সমর্থকদেরকে আমরা গত 7 মাস ধরে দেখি নাই যে তারা একই ধরনের ভাষা উচ্চারণ করে যাচ্ছে।
আমরা কি সেটা দেখি নাই? তাহলে এই একটা খোঁড়াখুঁড়ির দরকার আছে যে কোন ধরনের লোকেরা আক্রান্ত হলো, একটা মানবিকতার আক্রান্ত হলো, একটা মানুষ মারা গেল ওটা দ্বারা আক্রান্ত হলো, কারণ আরও অনেকে তো আক্রান্ত হয় নাই। তার এর ইতিহাসটা কি, এটা এই বইতে আসে নাই, আসাটা খুব জরুরি। আমি আসে নাই মানে আমি বলতে চাচ্ছি যে এই আন্দোলনকে ব্যাখ্যার জন্য এই ইতিহাসটা খুব জরুরি। এখানে আরেকটা ব্যাপার বলি, যেমন বলা হয়েছে যে শেখ হাসিনা রাজাকার বলেছে, আমরা এটা নিয়ে নাই। আমি আমি আগেও বলেছি, এখনও বলছি যে এটা একটা অত্যন্ত সরল ব্যাখ্যা। ইটস নট শেখ হাসিনা রেজিম, রাদার শেখ হাসিনা তার 15 বছরের শাসনটা কি রেটরিক্সের উপর ভিত্তি করে চালিয়েছে, এটা হলো সেটা। দুই জিনিস কিন্তু। আপনি বলছেন যে শেখ হাসিনার রেজিম, এটা এরশাদ রেজিম, কাছাকাছি হয়ে যায়, আইয়ুব রেজিম, কাছাকাছি হয়ে যায়। নো, ইটস নট দ্যাট। এটা দিয়ে আপনি এই মুভমেন্টকে ধরতে পারবেন না। আপনি এজমালি ভাষার কথা বলেন নাই, বলা দরকার ছিল, কিন্তু আমরা পরোক্ষভাবে এই বই থেকে সেই উদাহরণটা পাই। বলা হচ্ছে যে পাবলিক জয়েন করছে, গৃহবধূ জয়েন করছে, বাচ্চারা জয়েন করছে, মাদ্রাসার স্টুডেন্টরা জয়েন করছে। আপনারা কি মনে করছেন যেটা জয়েন করছে এটাই, এর পিছনে কিছুই নেই? কেন জয়েন করছে? কেন মাত্র 7 মাস আগে বিএনপি এত বড় মুভমেন্ট করেছে, সেটা জয়েন করে নাই? তখন কি আওয়ামী রেজিম এরকম ছিল না? শেখ হাসিনা কি 7 মাসে চেঞ্জ হয়েছে? আপনাকে এই ব্যাখ্যাটা তো করতে হবে। এই ব্যাখ্যাটা ওর মধ্যে আছে। কিসের মধ্যে? আমি একটা ইঙ্গিত করতে চাইবো, সেটা হলো যে এখানে যে 15 জন আছে, যে অনেকে বলেছে আমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, আমি এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা পার্টি অ্যাফিলিয়েশন নাই, এটা হতে পারে, বাট নট পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। আমি বলবো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া এখানে কেউ অংশ নেয়নি। তো সেই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি? আপনারা দেখবেন যে এখানে বর্ণ পাবলিক ইউনিভার্সিটির বিরুদ্ধে সাংঘাতিক রকম ক্ষোভ প্রকাশ করলেও, এবং তার ক্ষোভ যথেষ্ট ন্যায্য হলেও, আমি বলবো যে আরেকটু যাওয়ার স্কোপ আছে। আমাদের এমন ভাষা তৈরি করতে হবে যেখানে আবার পাবলিক প্রাইভেট বাইনারি তৈরি হবে না। অত্যন্ত ন্যায্য ক্ষোভ, কিন্তু ওটার ব্যাপারেও খেয়াল রাখতে হবে। খেয়াল করবেন যদি বইটা পড়েন আপনারা, এবং যারা পড়েছেন তারা তো জানেন যে প্রত্যেকে কিন্তু বলেছে যে কেন্দ্রীয় কোট আনকোট সমন্বয়কদের ব্যাপারে সঙ্গে তাদের কিন্তু একদম কন্টিনিউয়াস যোগাযোগ ছিল, নাম্বার 1। নাম্বার 2, বহুজন উল্লেখ করেছে আগে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ ছিল। নাম্বার 3, খেয়াল করবেন এরা অনেকগুলো মুভমেন্ট করেছে, এবং শুধু মুভমেন্ট করেছে তা না, আপনি যদি খুবই নিবিড়ভাবে পাঠ করেন আপনারা দেখবেন যে সেন্ট্রাল যে বুদ্ধিভিত্তিক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এটার সঙ্গে কিন্তু অনেকেরই খুব যোগাযোগ ছিল। আমি আপনাদেরকে বলবো যে এই মুভমেন্টকে আপনি যদি স্রেফ পলিটিক্যাল রেজিম পরিবর্তন করা হিসেবে না দেখে অন্যভাবে আবিষ্কার করতে চান, এবং সেটা করা শুধু উচিত না, আমি ওটাই করতে হবে বলে মনে করি, তাহলে আপনাকে এই ভাষার দিকে নজর দিতে হবে। কোন ভাষার মধ্যে জীবনযাপন করার কারণে কনসাসলি অর আনকনসাসলি আপনি একটা মৃত্যু দেখে এতটা এমপ্যাথি বোধ করেন, সিম্প্যাথি বোধ করেন, আরেকজন করে না। ওই ভাষাটা, ওই ভাষার যে উৎস, ওটা আবিষ্কার করার ব্যাপারে এই বইয়ের সম্পাদকরা একটু কম মনোযোগী ছিলেন। এই হলো আমার একটা বক্তব্য, যে তারা ওই পর্যন্ত যান নাই। বলেছে যে আমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, ওনারা সেই পর্যন্ত মেনে নিয়েছেন। এই বইতে আরেকটা ব্যাপার, সেটা হলো যে হতে পারতো, আমি যেগুলো বলছি এগুলো যে হয় নাই বলে বইয়ের মর্যাদা কমেছে তা না, কিন্তু হতে পারতো। আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেহেতু একটা আবিষ্কার করতে যাচ্ছি, কাকে অত্যন্ত জরুরি কাজ করতে যাচ্ছি, যে বাই দিস টাইম জুলাই মুভমেন্ট, যেটা একটা ইভেন্ট, একেবারে জিজ্যাক কথিত ইভেন্ট আকারে আবির্ভূত হয়েছে, সেই ইভেন্ট থেকে আমরা রিয়েলিটিতে অনেক দূর শিফট দেখতে পাচ্ছি, বিচ্যুতি দেখতে পাচ্ছি। আমরা আসলে এক ধরনের বলতে পারি আজকে এই এপ্রিল মাসে, আমরা বলতে পারি এপ্রিল মাসে এসে 1 বছর হওয়ার আগেই আমরা বলতে পারি যে এটা আসলে অনেক দূর সরে গেছে, এটা আর ওই জায়গায় নেই। এমন পরিস্থিতিতে আমাদের আসলে অন্য অনেক কাজ করার সঙ্গে সঙ্গে ওই ইভেন্টটাকে আবিষ্কার করার ব্যাপারটাও অনবরত করা উচিত। সেই আবিষ্কারের একটা দিক হলো যে কী ধরনের রাষ্ট্র আসলে আমি চাই। এখানে যে বক্তব্য এসছে দারুণ, কিন্তু আমি মনে করি যথেষ্ট নয়। আমার ধারণা যে এখানে জেনজি প্রসঙ্গটাও কম গুরুত্ব পেয়েছে। আমি কিন্তু নিজে মনে করি যে জেনজি নিয়ে পরবর্তীকালে প্রচুর ট্রল হয়েছে, পক্ষে বিপক্ষে নানান ধরনের ট্রল হয়েছে, ভালো মন্দ এই সমস্ত বাজে ক্যাটাগরিতে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি, জেনজির প্রসঙ্গটা আসলে ভালো মন্দ ধরনের এই সিলি ক্যাটাগরিতে না দেখে একটা ইনএভিটেবল বাস্তবতা হিসেবে দেখা উচিত, যে আপনি তো আসলে বাইরে যেতে পারছেন না, তো আপনি তো একটা নতুন পৃথিবীতে আছেন, আপনি নতুন সম্পর্কের মধ্যে আছেন। এই সম্পর্কটাই আপনাকে
মেনে নিতে হবে। আপনার সমস্যা কি? আপনার সমস্যা হলে সারা পৃথিবীর সমস্যা, আমি বহু জায়গায় লিখেছি, সারা পৃথিবীর সমস্যা যে এটা 10-12 বছর ধরে একটা নতুন জেনারেশন ডেভেলপ করেছে। সমস্ত পৃথিবীতে আসলে এই সম্পর্কে নিশ্চিত গবেষণা এখনও হয় নাই যে এটার বৈশিষ্ট্য কি, এই নতুন জেনারেশনের, এগুলো নিয়ে আসলে কেউ নিশ্চিত নয়। ফলে সবাই আসলে সন্দেহ চোখে দেখে যে এরা বোধহয় এরকম, এরা বোধহয় ওই রকম। আস্তে আস্তে আশা করছি এটা কেটে যাবে। ওই বাস্তবতার মধ্যে বাংলাদেশ রাষ্ট্রকে তারা কিভাবে দেখে, এই ব্যাপারটা আরেকটু খনন করা উচিত ছিল। আমি এই বইয়ের একটা ত্রুটি বলবো যে এখানে বারবার 2024-এর মুভমেন্টটাকে কোটা মুভমেন্ট বলা হয়েছে। এটা আমি বলবো যে একটা গ্রেট মিসিংটা কি, 18 সালে যে কোটা মুভমেন্ট, আমি সেটার প্রত্যক্ষদর্শী এবং আমি হলের ছিলাম, আমি জানি ব্যাপারটা সম্পর্কে, মানে সবটা তো জানি না কিন্তু প্রত্যক্ষভাবে জানি। কিন্তু 2024 সালে এটার নাম যে হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা যে একটা অত্যন্ত বড় ঘটনা। এটা যে শুধু নামায়নের ফারাক নয়, এই বৈষম্য বিরোধী নাম দেওয়ার কারণেই যে এই বড় ধরনের পলিটিক্যাল শিফটমেন্ট সম্ভবপর হয়েছে, ওই ব্যাপারটা যদি আমরা অনুধাবন করতে না পারি, যেটা এই বই আমি বলবো যে ব্যর্থ হয়েছে একটু, তাহলে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না যে এই যে নতুন বাংলাদেশ বলতে আমরা কি বোঝাই। আমি অনেক আলোচনা করা যায় কিন্তু আমি আর শেষ পয়েন্টটা বলি। আমি মনে করি যে অপেক্ষাকৃত কম বয়সী মানুষ যে এর সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা সিনিয়রদেরকে যুক্ত করতে বাধ্য করেছে, মাদ্রাসার কিংবা কোট আনকোট প্রো ইসলামিক গ্রুপ যে এখানে এতভাবে অংশ নিয়েছে, এই দুটো ব্যাখ্যা না করে, পর্যাপ্তভাবে ব্যাখ্যা না করে এই মুভমেন্ট সম্পর্কে আমরা প্রাইমারি ধরনের থিসিসে পৌঁছতে পারবো না। দুইভাবে ব্যাখ্যা করব। একটা হলো বাংলাদেশে প্রো ইসলামিক জনগণের সঙ্গে সেন্ট্রাল বুদ্ধিবৃত্তিক চর্চার সমন্বিত কোনো ভাষা আসলে 60-70-80-র দশকে ছিল না। আমার দাবি, যেটা আমি বহুদিন দাবি করে আসছি আমার লেখাপত্রে, যে এটা গত 20-25 বছরে বেশ খানিকটা ডেভেলপ করেছে। দাবিটা বড় এবং কথাটা জটিল বলে কথাটা আবার বলছি, এই কথাই বলছি যে বাংলাদেশে প্রো ইসলামিক বিপুল পরিমাণ মানুষের সঙ্গে কেন্দ্রীয় বুদ্ধিভিত্তিক চর্চার একটা সমন্বিত ভাষা, এটা অ্যাবসেন্ট ছিল। আমার দাবি এটা গত 20-25 বছরে দারুণভাবে উন্নতি করেছে, যথেষ্ট পরিমাণে বিকশিত হয় নাই, উন্নতি করেছে। এবং এই মুভমেন্টে বাম, আদিবাসী, অন্য ধর্মাবলম্বী, নারী ইত্যাদির সঙ্গে বিপুল পরিমাণ মাদ্রাসার স্টুডেন্ট এবং প্রো ইসলামিক লোকজন যে যোগ দিয়েছে, এটা ব্যাখ্যা করার জন্য আপনি শেখ হাসিনা স্বৈরাচার দমন করেছে, এগুলো খুবই সিলি ব্যাখ্যা হবে। আপনাকে ওই ভাষা, ওই যে অগ্রসরতা গত 20-25 বছর ঘটেছে, ওটার আশ্রয় নিতে হবে। কিভাবে নেবেন সেটা জটিল ব্যাপার, কিন্তু ওই আশ্রয় না নিয়ে আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না। আর ওই যে কম বয়সী 14-15 বছরের 16 বছরের বাচ্চাটা যাবেই এবং সে তার মা এবং বাবাকে আসতে বাধ্য করছে রাস্তায়, এই ঘটনা আপনাকে ব্যাখ্যা করতে হবে। জেনজি যেইভাবে তার দেশকে কল্পনা করে, যেইভাবে বাংলাদেশ আগের প্রজন্মে, আমাদের প্রজন্মে একটা সীমার মধ্যে ছিল, জেনজির কাছে এটা আসলে সীমানা বহির্ভূত পুরো পৃথিবী হয়ে দাঁড়িয়েছে। তার পসিবিলিটি যেভাবে পুরো পৃথিবী, তার যোগাযোগ যেভাবে পৃথিবী, যেভাবে সে অনবরত সারা পৃথিবীর ভিজুয়াল দেখে তার মনস্তত্ত্ব গঠন করছে, ইটস নট এ কনসাস প্রসিডিওর, ইটস আনকনসাস, অ্যান্ড ফর দ্যাট রিজন ইটস মোর স্ট্রং। ওইর মধ্যে সে বাংলাদেশকে দেখতে চায়, ওপেননেস দেখতে চায়, উন্মুক্ততা দেখতে চায়। আর শেখ হাসিনার শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সে একার্থক একটা ভাষা কাঠামোর মধ্যে রাষ্ট্র শাসন করতে চায়। সে রাজাকার বলবেই, কারণ সে 15 বছর ধরে মুক্তিযুদ্ধ রাজাকার বাইনারির মধ্যে দেশ শাসন করেছে। এই বইয়ের মধ্যে বা অনেকেই এইভাবে বলে যে রাজাকার বলতে আমরা খেয়ে গেছি। নো, এটা ঠিক আছে, ব্যাখ্যাটা খারাপ। ব্যাখ্যাটা হলো যে শেখ হাসিনা ওই দিন রাজাকার বলতে বাধ্য, কারণ সে তো এটা তো মুখ ফসকে বলে নাই, এটা তার থিওরিটিক্যাল রেজিম, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, যার ভিত্তিতে সে 15 বছর এই অপশাসন করেছে। এক্স্যাক্টলি দ্যাট। ফলে ওই জিনিসটা, ওই যে ব্যাপারটা, যে একার্থকতার মধ্যে পুরো ব্যাপারটাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এবং সম্ভাবনা, এই ব্যাপারটাকে বেঁধে ফেলা, ওটাই কিন্তু বেসিক্যালি জেনজির যে বাংলাদেশ কল্পনা সেটার সঙ্গে মিলছে না, ফলে সে নেমে পড়েছে। এই ব্যাপারগুলো যদি আপনি অ্যাড্রেস করতে পারেন, আমি শুনেছি, আমরা জানলাম যে তারা আরও বই করবেন। আমি একটু অনুরোধ করব আমার পক্ষ থেকে যে যদি এগুলোকে পরবর্তী বইগুলোতে একটু বেশি পরিমাণে অ্যাড্রেস করা হয়, তাহলে এই অসাধারণ জরুরি কাজ হয়তো আরও জরুরি হয়ে দাঁড়াবে এবং আমাদের ভবিষ্যতে ওই ইভেন্টকে চিহ্নিত করতে আরও বেশি সাহায্য করবে। আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।